আমার ৬ বছরের মেয়েসহ আমাকে বিয়ে করতে পারবেন মিস্টার ইমন? যদি আপনি আমার মেয়েকে নিজের সন্তান হিসাবে পরিচয় দেন, তাহলেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হব, নয়তো না। পারবেন স্বীকৃতি দিতে? জান্নাতের ঠান্ডা কণ্ঠের কথাগুলো ইমনের গায়ে বিষাক্ত কাঁটার মতন বিঁধল। সে চোখ মুখ কুঁচকে বিরক্তি সহকারে বলল, সরি মিসেস, আমার পক্ষে সম্ভব না। আমি বাড়ির বড় ছেলে। আমি যদি এক বাচ্চা সহ তার মাকে বিয়ে করি, তাহলে বিষয়টা কিরকম দেখায় না? বাচ্চার স্বীকৃতি আমি দিতে পারবো না। যদি শুধু আপনাকে বিয়ে করতে বলেন, তাহলে ভেবে দেখব। ইমনের কথায় তাচ্ছিল্যের হাসি হাসল জান্নাত। এটা নতুন নয়। এই নিয়ে তার ৯টা সম্বন্ধ ভেঙে যাবে, তাতে তার কিচ্ছু যায় আসে না। যে ছেলে তার মেয়ে সহ তাকে বিয়ে করতে রাজি হবে, তাকেই সে স্বামী হিসাবে গ্রহণ করবে। কেন জানি ইদানিং পুরুষ নামক শব্দটাই তার কাছে সবচেয়ে বিরক্তিকর ও অসহ্যকর মনে হয়। দিনকে দিন এদের ওপর যে চরমভাবে ক্ষুব্ধ হচ্ছে। এক একজনের এক এক রূপ দেখতে দেখতে সে চরম বিরক্ত। জান্নাত একবার ইমনের দিকে তাকিয়ে আর একবার তার মেয়ের দিকে তাকালো। মেয়েটা চোখ মুখ শুকিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে ওর ভিতরটা মোচড় দিয়ে উঠল। শক্ত গলায় ইমনের দিকে তাকিয়ে দরজা দেখিয়ে দিয়ে বলল, মাফ করবেন, আপনার জন্য আমি পারফেক্ট নই। দয়া করে আপনি আসতে পারেন। আমাদের দরজাটা ওই দিকে। যে আমার মেয়েকে নিজের সন্তান হিসাবে স্বীকৃতি দিতে পারবে না, তাকে আমি বিয়ে করব না। আপনি কিন্তু আমায় অপমান করছেন। যদি মনে করেন অপমান করছি, তাহলে অবশ্যই সেটাই। আপনি এখন আসতে পারেন। রূপের গরিমা দেখাচ্ছেন? আমিও দেখব গরিমা কতদিন থাকে। কোন ছেলে আপনার মেয়ে সহ আপনাকে বিয়ে করে, আমিও দেখে নেব। আমার মতন ছেলেকে রিজেক্ট করে আপনি ঠিক করলেন না। আমার এখন মনে হচ্ছে আপনার আগের দুটো স্ত্রী আপনাকে ছেড়ে ভুল কাজ করেনি। এমন একটা নীচ মন মানসিকতার মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। ইমন রাগী গলায় অনেকটা চেঁচিয়ে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিসেস জান্নাত। আপনি রুম থেকে বের না হলে আরও বেশি হবে। আমি শোধ তুলে রাখলাম। আপনি আমাকে অপমান করে নিজের বিপদ ডেকে আনলেন। আমি দরজাটা দেখিয়ে দিয়েছি। আপনার মতন মানুষের সাথে কিছু মিনিট এক রুমেই থাকা সম্ভব হচ্ছে না, সেখানে বাকি জীবন কি করে কাটাই বলেন তো? আপনি চলে গেলেই আমি খুশি হই। ইমন অপমানিত হয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সে বের হতেই জান্নাত ওর মেয়ে খুশবুকে খাটে নিয়ে কিছুক্ষণ সময় জোরে জোরে নিঃশ্বাস নিল। সে হাঁপিয়ে উঠেছে। আর ভালো লাগে না এসব। মাঝে মাঝে ইচ্ছে করে তার সব ছেড়ে চলে যেতে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই পারে না। চোখ দিয়ে তার পানি পড়ছে। সে তো মেয়ে নিয়ে দিব্যি ভালো আছে, তবুও কেন যে তার বাবা লোকের কথা শুনে তাকে বিদায় করতে উঠে পড়ে লেগেছে, তাই বোঝে না। নিজেকে এখন তাদের ঘাড়ের বোঝা মনে হয়। গালে ছোট্ট ছোট্ট দুটো হাতের স্পর্শ পেতেই চোখ উঠিয়ে তাকালো জান্নাত। খুশবু তার চোখের পানি মুছিয়ে দিচ্ছে। জান্নাত মেয়েকে ধরে হু হু করে কেঁদে উঠল। ভাই, এক প্যাকেট সিগারেট দিয়েন তো। পরিচিত কণ্ঠস্বর পেয়ে দোকানের মালিক রফিক চোখ খুলে তাকালো। কৃষ্ণবর্ণের একটা ছেলেকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ফারহান ভাই? ভালো, আপনি? আছি ভালোই। প্রবাস থেকে কবে আসলেন? ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটিয়ে কপাল কুঁচকে ফারহান বলল, মাসখানেক তো হয়ে এলো। আপনি জানেন না? না ভাই, কয়েকদিন তো অসুস্থ ছিলাম, তাই দোকানে বসা হয় নাই। তা আবার যাইবেন কবে? সবে তো এলাম, কয়েক মাস থাকি, তারপর দেখা যাবে। একেবারে এসে পড়েছেন? না ভাই, গ্রিন কার্ড করে পাইছি। ক মাসের ছুটিতে আসছেন? এই তো 4 মাস। তাহলে তো লম্বা ছুটি বলা যায়। হ্যাঁ, দেখতে দেখতে কেটে যাবে। কোন সিগারেটের প্যাকেট দিব ফারহান ভাই? বেনসন দিয়েন।
এই নেন। ফারহান মুখে হাসি রেখেই হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা নিল। প্যাকেট খুলে একটা সিগারেট মুখে দিয়ে রফিককে জিজ্ঞেস করলো, ম্যাচ কোথায়? এই নেন ম্যাচ। ফারহান ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে সেটা আবার রফিককে ফেরত দিল। বেশ জোরে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ওপরের দিকে উড়িয়ে দিল ফারহান। 2 আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে এদিক সেদিক দেখতে লাগলো। একবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার সামনের রাস্তার দিকে। রফিক সেটা খেয়াল করে বলল, কারোর জন্য অপেক্ষা করছেন নাকি ফারহান ভাই? ফারহান মাথার চুলকে বোকার মতন হেসে বলল, না মানে হ্যাঁ। কার জন্য? প্রতিদিন এখান দিয়ে একটা মেয়ে তার বাচ্চাকে স্কুলে দিতে আসে, তার জন্য। কার কথা বলছেন? একটু বিবরণ দেন তো। প্রতিদিন তো প্রাইমারি স্কুলে কত মা আসে তাদের বাচ্চাদের নিয়ে। ওই যে অতিরিক্ত সুন্দরী মেয়েটা, তার মেয়েটাও অনেক সুন্দর। তার হাজবেন্ড মারা গেছে, বাবার বাসায় থাকে। ও, আমাদের মিজানুর চাচার মেয়ে জান্নাত আপার কথা বলছেন? তার কথাই বলছিলাম। সে কি আজ আসবে না? মেয়ের ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে। সে আসবো কি না তা তো বলতে পারছি না। আপনি দাঁড়ায় থাকেন, দেখা পাইতেও পারেন। তাই করতে হবে। কিন্তু জান্নাত আপারে আপনার কি দরকার ফারহান ভাই? কোনো দরকার না, এমনি। নেন ভাই, আপনার টাকাটা রাখেন। মানি ব্যাগ বের করে টাকা পরিশোধ করে দ্রুত সেখান থেকে কেটে পড়ল ফারহান। সেখানে বেশি সময় থাকলে বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে। রফিক এক দৃষ্টিতে ফারহানের যাওয়ার পানে তাকিয়ে রইল। এই ছেলেটাকে রফিকের ভীষণ ভালো লাগে। মুখের মধ্যে হাসিটুকু যেন লেগেই থাকে। গায়ের রংটা কালো হলেও মনটা তার সাদা। এক নিমেষেই সবার মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। ব্যস্ত রাস্তার কিনারা ঘেঁষে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে হাঁটতে লাগলো ফারহান। তার মন বলছে আজ জান্নাত আসবে না, আসলে এতক্ষণেই চলে আসতো। চিমচাম গঠনের এই কালো ছেলেটাকে ওপর থেকে দেখলে কেউ বলতে পারবে না তার ভিতরে থাকা কষ্টের দাবানল ঠিক কতটা উত্তপ্ত। অথচ মুখে সব সময় হাসি লেগে থাকে। হাসি ছাড়া কোনো কথাই বলতে পারে না। গায়ের রঙের সাথে মনের রং তার সম্পূর্ণ বিপরীত। জিয়াসমিনের মা, তোমার ছোট মেয়েকে জিজ্ঞেস করো আর কত মান সম্মান নষ্ট করবে আমার। আমি কি এলাকায় ওর জন্য মুখ দেখাতে পারবো না? ব্যাপারী সাহেব আমার উঁচু গলায় শুধুমাত্র ওর জন্য অপমান করে গেছে। ও শুরু করেছেটা কি? মিজানুর সাহেব রাগী গলায় নাজমা বেগমকে কথাগুলো শোনালেন। বেশ চেঁচিয়ে কথাগুলো বলেছেন, যাতে বসার রুম থেকে তার ছোট মেয়ে জান্নাতের রুমে কথাগুলো শোনা যায়। জিয়াসমিন তাদের বড় মেয়ের নাম এবং জেরিন শেষে জান্নাত। মিজানুর সাহেবের কোনো ছেলে নেই, 3 মেয়ে নিয়েই তার জীবন। বড়র দুটো শ্বশুরবাড়ি থাকলেও ছোট মেয়ের জামাই মারা যাওয়ার পর থেকে মেয়ে নিয়ে এখানেই থাকে। নাজমা বেগম তার স্বামীকে ঠান্ডা করার জন্য বলেন, চুপ করেন তো। জিয়াসমিনের আব্বা শুরুটা করলেন কি? নাতনিটা একটু ঘুমিয়েছে, তার মধ্যে কি চেঁচামেচি করেন? তোমার জন্য এতদিন ধরে চুপ করে আছি, নয়তো কবেই এই মাইয়ারে বিদায় করতাম। এতদিন ধরে কি মেয়ে মানুষ বসায় আর এখন যায়? নাতনি আমাদের কাছে থাকলে ওর সমস্যা কি? আমরা কি ওর মাইয়ারে মানুষ করতে পারুম না? ও একলা শ্বশুরবাড়ি সংসার করব? আজকালকার দিনে কে ওর মাইয়া সহ বিয়ে করব? ও কি এসব বোঝে না? এখন কি কোনো পোলা বাচ্চা সহ মায়ের দায়িত্ব নিতে চায়? দিন বদলাইছে না? আজ নিয়ে তো 9টা ভাঙলো। সুখে থাকতে তোমার মাইয়ারে ভূতে খিলাইছে। কি বলেন এসব? চুপ করেন তো। ওর একটু সময় দেন। জামাইটা মরলেও তো বেশি দিন হইল না। আর একটু সময় দেন, দেখবেন ও রাজি হইব। বলতে বলতে তো 2 বছর পার হইতে চলল। আর কত সময় দিব? কোনো সময় নাই। একটা কথা তোমরা মা মেয়ে ভালো কইরা শুইনা রাখো। এই বাড়ির লাস্ট সম্বন্ধ আনবো। যদি পাত্রপক্ষ রাজি হয় তাহলেই ওর বিয়ে পাক্কা। আমি যেই ছেলের সাথে বিয়ে দেবো তাকে স্বামী হিসাবে মেনে নিয়ে মেয়ে আমাদের বাড়িতে রেখে সংসার করতে যেতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। আপনি মাথাটা ঠান্ডা করেন তো। কথা না বইলা চুপ করে এখানে একটু বসেন। ঠান্ডা মাথায় দুটো কথা বলি। কোনো কথা নাই। তুমি বেশি কথা বললে তোমার ভাইয়ের বাড়ি পাঠাইয়া দিব। আমার কথাই শেষ কথা। দ্বিতীয় আর কোনো কথা নেই। মিজানুর সাহেব কড়া গলায় স্ত্রীকে শাসিয়ে বাসা থেকে বের হয়ে গেল।
নাজমা বেগম কপালে হাত রেখে থম মেরে বসে রইল। জান্নাত নিজের রুম থেকে সবই শুনতে পেয়েছে। সে যাতে শুনতে পায় সেভাবেই বলেছে তার বাবা। মনে মনে তার ছিল্লের হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেল। এগুলো এখন তার সয়ে গেছে। প্রথম প্রথম কান্না এলেও এখন তার হাসি পায়। খুশবুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুরনো স্মৃতিতে ডুব দিল, যেখানে ছিল তার রূপের অহংকার। কালো মানুষকে নিয়ে নাক সিটকানো, গায়ের রং ফর্সা হওয়ায় মাটিতে পা পড়তো না, ব্যবহার ছিল খুবই বাজে। কোনো কালো ছেলে তার আশেপাশে ভিড়তে পারতো না। শ্যামবর্ণের ছেলেগুলো প্রপোজ করলে তাদের মুখের উপর গায়ের রং নিয়ে কত কথা বলে দিত। আজ তো তার সবই আছে, তবুও বোধ হয় তখনকার সময়ে অন্যকে দেওয়া কষ্টগুলো এখন তার কাছে ফেরত আসছে। এত সুন্দর রূপ থেকেও আজ সে পুরো নিঃস্ব। কি করবে সে এখন রূপ দিয়ে? ধুয়ে ধুয়ে পানি খাবে, যদি না তার দুঃখের সময় তা কাজেই না লাগে। মানুষকে বাহ্যিক সৌন্দর্য নয়, অভ্যন্তরীণ সৌন্দর্য দেখে বিচার করতে হয়। স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে ফিরে জান্নাত দেখল বসার ঘরে একটা ছেলে বসে আছে। ছেলেটাকে তার চেনা চেনা মনে হলো, কিন্তু সে মনে করতে পারছে না কোথায় দেখেছে। মিজানুর রহমান ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, এই তো আমার মেয়ে এসে পড়েছে ফারহান বাবা। মিজানুর সাহেবের কথায় ফারহান চোখ তুলে তাকালো। বয়সের ছাপ মুখে পড়লেও জান্নাতকে ঠিক আগের মতোই সুন্দর লাগে। চোখের নিচে কালো হয়ে গেছে, নির্ঘাত রাত জেগে কাঁদে মেয়েটা। ফারহান নিষ্পলক চোখে জান্নাতের দিকে তাকিয়ে রইল। জান্নাতের অস্বস্তি লাগতে আরম্ভ করলো। খুশবু দৌড়ে গিয়ে নানার গলা জড়িয়ে ধরে আদুরে ভঙ্গিতে বলল, নানা জান। বলো ছোট গিন্নি, জানো আজ কি হয়েছে? কি? খুশবু রোজকারের মতন সারাদিনের কাহিনী তার নানাকে বলতে লাগলো। জান্নাত ধূপধাপ পায়ে ভিতরে চলে গেল। রান্নাঘরে নাজমা বেগম চায়ের পানি ফুটাচ্ছেন। জান্নাত মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা কে মা? কোন ছেলেটা? বসার ঘরে যে দেখলাম। ও, ফারহানের কথা বলছিস? আমি কি নাম জানি নাকি? জান্নাতের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ল। নাজমা বেগম ফুটন্ত পানিতে চা পাতা চিনি ঢেলে দিয়ে বলল, তোর বিয়ের জন্য সম্বন্ধ এনেছে, ছেলেটা তোকে বিয়ে করতে চায়। জান্নাত কাট কাট গলায় বলল, তুমি তো জানো মা আমি। নাজমা বেগম মেয়েকে থামিয়ে দিয়ে বলল, তোর মেয়ে সহই তোকে বিয়ে করবে। শুধু তাই নয়, তোর মেয়েকে নিজের মেয়ে হিসাবে কাগজ কলমে স্বীকৃতিও দেবে। জান্নাত অবাক হয়ে গেল। তাকে দ্বিগুণ অবাক করতে নাজমা বেগম পুনরায় বললেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় কি জানিস? ছেলেটা অবিবাহিত, তবুও সে তোকে বিয়ে করতে চাইছে, খুশবুকে বাবার অধিকার দিতে চাইছে। জান্নাত চোখ বড় করে তার মায়ের দিকে তাকালো। নাজমা বেগম ছাঁকনি দিয়ে চা পাতা ছেঁকে কাপে চা ঢেলে নিল। চায়ের ট্রে নিয়ে যাওয়ার আগে মেয়ের হাত ধরে অনুরোধের স্বরে বলল, এবার অন্তত মানা করিস না মা, এমন সোনার টুকরো ছেলে আজকালকার দিনে পাওয়া যায় না। আমার একটা বাচ্চা আছে জেনেও বিয়ে কেন করবেন? ব্যস্ত রাস্তায় তাকিয়ে ফারহানের দিকে কথাটা ছুঁড়ে মারল জান্নাত। ফারহান হালকা হাসল। জান্নাতের দৃষ্টি বরাবর তাকিয়ে মৃদু স্বরে বলল, কেন? এক বাচ্চার মাকে বিয়ে করতে পারবো না এমনটা কোথাও লেখা আছে নাকি? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, আপনি কথাই রাখছেন কেন? আপনার শর্ত মেনে বিয়ে করছি বলে কি আমার ওপর রেগে আছেন? জান্নাত ফারহানের কথা বুঝতে না পেরে সরু চোখে তাকালো। ফারহান মুচকি হেসে খুশবুকে জড়িয়ে ধরল। খুশবু ওর কোলে ঘুমিয়ে পড়েছে। ফারহান এর মধ্যেই খুশবুর সাথে ভালো ভাব জমিয়ে ফেলেছে, যাতে জান্নাত আর এক দফা অবাক। তার মেয়ের সাথে ভাব জমানো এত সহজ নয়। সে জটিল কাজটিকেও ফারহান সহজ করে ফেলেছে। আজ যেন জান্নাতের একের পর এক অবাক হওয়ার দিন। জান্নাত কিছু সময় চুপ থেকে জিজ্ঞেস করলো, কি বোঝালেন আপনি? ফারহান জান্নাতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এসে বোঝাচ্ছি। ফারহান বারান্দা থেকে হেঁটে ভিতরে চলে গেল। বিছানায় খুশবুকে শুইয়ে দিয়ে কোলবালিশ হাত পা তুলে দিল। উকি মেরে মেয়ের প্রতি ফারহানের কেয়ার দেখে জান্নাতের বেশ ভালোই লাগলো। ফারহান বড় বড় কদম ফেলে জান্নাতের পাশে এসে দাঁড়ালো। কি যেন বুঝতে চাইছিলেন আপনি? জান্নাত ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল,
আপনি বলছিলেন আমার শর্ত মেনে বিয়ে করেছেন বলে আপনার ওপর আমি রেগে আছি নাকি? আসলেই তো তাই। আমি ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি। আপনি ভেবেছিলেন এমন এক শর্ত জুড়ে দেবেন যাতে কেউ আপনাকে পছন্দ করলেও শর্তের জন্য পিছু হেঁটে যায়। তাই আপনি খুঁজে খুঁজে বাচ্চা সহ বিয়ের শর্ত জুড়ে দিলেন। আপনি ভালো করেই জানেন আজকালকার ছেলেরা এই শর্ত শুনলে বিয়েতে তেমন না করে দেবে। আপনি ভালো করেই জানেন আজকালকার ছেলেরা এই শর্ত শুনলে বিয়েতে এমনিই না করে দেবে। জান্নাত ভিতরে ভিতরে অবাক হলেও উপরে চুপ হয়ে গেল। আসলেই সে এমনটা ভেবেছিল। সে দ্বিতীয় বিয়ে করতে চায় না। জান্নাত নিম্নস্বরে জিজ্ঞেস করলো, আপনি অবিবাহিত হয়েও আমাকে মেয়ে সহ বিয়ে করতে রাজি হলেন কেন? ফারহান উত্তর দিল না। স্বাভাবিক চাহনিতে জান্নাতের দিকে তাকালো, দৃষ্টি সরিয়ে দূর আকাশের দিকে নজর দিল। আমি আপনার জন্যই এখন অবিবাহিত। ফারহান বেশ জোর দিয়ে কথাটা বলল। জান্নাত চমকে তাকালো। বলে কি ছেলেটা? ওর জন্যই অবিবাহিত মানে? ও কি বলেছিল নাকি অবিবাহিত থাকতে? ছেলেটা তো আসলেই আজব। জান্নাত বলল, মানে? কলেজে থাকতে একটা কালো ছেলে আপনার আগে পিছে ঘুরঘুর করত, মনে আছে? কত ছেলেই তো ঘুরতো, কাকে রেখে কার কথা বলবো। তবে আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথাও জানি আপনাকে দেখেছি। ফারহান জান্নাতের কথাই উত্তর দিল না। একটু থেমে ফের বলল, ছেলেটা সব সময় চুপচাপ থাকতো, কিন্তু আপনাকে দেখলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। জান্নাত মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে করতে পারলো না। কত শত ছেলেই তো তার পিছুতে পড়েছিল। এত ছেলেকে নিয়ে ভাবার সময় ছিল নাকি তার? ফারহান এক দীর্ঘশ্বাস টেনে বলল, ওই ছেলেটা আমিই ছিলাম। বিয়ের দিন ঠিক হলো 1 সপ্তাহ পর। ফারহান বিয়েতে দেরি করতে চাইছে না। কখন আবার জান্নাতের মতিগতি পাল্টে যায় তা তো বলা যায় না। জান্নাত অবশ্য বিয়েতে আপত্তি করেনি। তার শর্ত মেনে ফারহান বিয়ে করবে, তাতে আপত্তি করার তো কিছু নেই। ফারহানকে তার পছন্দ হয়েছে। খুশবুর প্রতি তার দায়িত্ববোধ যত্ন দেখে সে মানা করেনি। আসলে মানা করতে পারেনি। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। ফারহান আজ নিজে গিয়ে বিয়ের মার্কেট করে এনেছে। জান্নাতের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছে, খুশবুর জন্য লাল রঙের একটা জামা, সাথে আরও বিয়ের জিনিসপত্র কিনে সন্ধ্যার বাসে উঠেছে। লাল শাড়িতে জান্নাতকে কেমন লাগবে তাই ভেবেছে। ফারহানের নিজের বলতে একটা বোন আছে, তাও বহু দূর বিয়ে দিয়েছে। বাবা মারা গেছেন ছোট থাকতে। মাকে নানা বাড়ির মানুষ আবারও বিয়ে দিয়েছেন। সেই থেকে মাও হয়ে গেছে পর। তাই মা ছাড়া বাচ্চা কিভাবে বড় হয় তা ফারহানের জানা আছে। ওর মতন যাতে খুশবুর দশা না হয় তাই ফারহান খুশবুকে নিজের সন্তান হিসাবে মেনে নিয়েছে। সে জানে মা থাকতেও না থাকার যন্ত্রণা। খুশবুকে সেই যন্ত্রণা ভোগ করতে দিতে চায় না। আরে ভাই, আস্তে গাড়ি চালান। ওই ড্রাইভার, কি শুরু করেছো? গাড়ি চালাইছো নাকি এরোপ্লেন? বাসের কয়েকজন ড্রাইভারের ওপর খেঁকিয়ে উঠল। কোনার সিটে বসা লোকটা তার সামনে যাত্রীকে বলল, দেখছেন ভাই, দেখছেন ড্রাইভারটা শুরু করেছে কি? সামনের বাসটারে টক্কর দিয়া কেমন গাড়ি চালাইতেছে। থেমে ফের ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ওই ড্রাইভার ভাই, তোর মরার হইলে একা মরিস, আমাদের নিয়ে মরিস না। ফারহানকে এক যাত্রী বলল, এগুলো কি সহ্য করা যায় বলেন? কেমন উড়াধুরা গাড়ি চালাইতেছে। ফারহান কন্ডাক্টরটাকে উদ্দেশ্য করে বলল, ভাই, ড্রাইভারকে আস্তে গাড়ি চালাতে বলেন। ওভারটেকের কোনো দরকার নেই, আমাদের এত তাড়া নেই। একেবারে না ফেরার থেকে দেরিতে ফেরা ভালো। কন্ডাক্টর ছেলেটা গলা উঁচিয়ে ড্রাইভারকে বলল, ওস্তাদ, আস্তে গাড়ি চালান, পিনিক নিয়েন না। সবার ধমকি ধামকিতে ড্রাইভার বাসের গতি স্বাভাবিক করল। সে রীতিমতো ওভারটেকিং এর জন্য মরিয়া হয়ে উঠেছিল। ফারহান আবার নিজের কল্পনায় মগ্ন হলো। জান্নাতকে লাল শাড়িতে কল্পনা করতে করতে ফারহান কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না। হঠাৎ বাস ঝাঁকিতে জেগে পড়ল। পরিস্থিতি বুঝে ওঠার আগেই সব বাস যাত্রী আতঙ্কে চিৎকার করে উঠল। ফারহান বড় ব্যাগটা কোলে নিয়ে জাপটে ধরল। বাস রাস্তার কিনারে এসে হেলে পড়েছে। ছোট বাচ্চা মহিলারা কান্না করছে। ফারহানের পাশের লোকটা তুমুল ঝড়ে ড্রাইভারকে যা তা বলে গালিগালাজ করছে। সে আবারও ওভারটেকিং করতে গিয়ে এই বিপদে ফেলেছে। আরেক বাস সাইড কাটিয়ে যাওয়ার সময় রাস্তার কিনারে এসে ফেঁসে গেছে। এখন তো বাস সোজা করতে পারে না। সবাই বের হওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। পাশেই খরস্রোতা নদী।
বর্ষায় পানিতে টইটুম্বুর, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কিচ্ছু করার আগেই বাসটা হেলে পাল্টি খেয়ে নদীতে পড়ে গেল। অনেকে জানালা দিয়ে লাফ দিয়েছে, ফারহানের সামনের সিটের লোকটাও জানালা ভেঙে লাফ দিল, কিন্তু বিপত্তি পড়ল ফারহান। সে লাফ দেওয়ার আগেই জানালার ওপরের দিকে একটা ধারালো রড জাতীয় কিছু ফারহানের মাথার বাম দিক থেকে ঢুকে ডান দিকে বের হয়ে গেল। রক্তে পানি লাল হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বাসটা পানিতে তলিয়ে যাচ্ছে। ফারহান চোখের সামনে জান্নাতের ছবিটা ভাসছে। মনে মনে বলল, জান্নাত, ইহকালে আর তোমাকে ভালোবাসি বলা হলো না, কিন্তু পরকালে অবশ্যই বলবো। মাথার তীব্র যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসছে ফারহানের। আশেপাশে চিৎকারও তার কানে আসছে না। সবকিছু কেমন তবদা খেয়ে ঝিম মেরে আছে। সে অতল পানিতে ডুবে যাচ্ছে, তবুও তার হাতে থাকা ব্যাগটিকে ছাড়েনি। যতটুকু শক্তি পাচ্ছে তা দিয়ে বুকের সাথে ব্যাগটা আগলে রাখার চেষ্টা করছে। এখানে যে তার প্রেয়সীর লাল টুকটুকে শাড়ি, মেয়ের জামা আছে, এক সময় সব স্তব্ধ হয়ে গেল। ফারহানের হাত আলগা হয়ে ব্যাগটা গভীর থেকে গভীরে হারিয়ে যেতে লাগলো। সন্ধ্যায় বাসায় এসেছেন মিজানুর রহমান। স্ত্রীকে 1 কাপ চা দিতে বলে সবে মাত্র পাঞ্জাবি খুলেছে, তখনই তার কাছে একটা কল এলো। রিসিভ করে কানে দিতেই যা শুনলো, তাতে তার সারা দুনিয়া ভন ভন করে ঘুরতে আরম্ভ করলো। হাত থেকে ঠাস করে মোবাইলটা পড়ে গেল। ধপ করে খাটে বসতেই তার স্ত্রী ছুটে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? মিজানুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমার ছোট মেয়ের কপালটা আবারও পুড়ল গো জেসমিনের মা। কিছু মানুষের জীবনে সুখ ধরা দিতে গিয়েও ধরা দেয় না, তার আগেই সব শেষ হয়ে যায়। ওপাশের ঘর থেকে জান্নাত কথাটি শুনে ধপ করে মাটিতে বসে পড়ল। ইতিমধ্যে তারও ফারহানকে অল্প হলেও ভালো লেগেছিল। ওপরবেলা বোধ হয় জান্নাতের কপালে সুখ কখনোই লেখেনি, তাই আবারও সুখ ধরা দিয়েও চলে গেল। সমাপ্ত।